ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি তাকে আমি বলতে পারবো বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি। বাংলা চলচ্চিত্রের ইতিহাস লিখতে হলে প্রথম অধ্যায়টা তাকে দিয়ে শুরু করতে হয়। তিনি আমাদের প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননাপ্রাপ্ত সুচন্দা। আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমরা এই অনুষ্ঠান শৈশব থেকে শুরু করি, আপনার ক্ষেত্রেও তাই করতে চাই। আপনার জন্ম কি যশোরে? আসলে জন্ম হয়েছিল সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা, কিন্তু ওইটা খুব একটা আমার মনে নাই, কারণ তখন তো আমি সবে মাত্র হয়েছি আর কি। তো তারপরে যেটা হলো, আমি হচ্ছে আমার বাবার, আমি একটু একটু বলেন বলেন বলতে হবে বেশি। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আমার বাবা হচ্ছে আমার ফুপুরা, ওরা 10 ভাই বোন। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম এস.এম. নিজামুদ্দিন আতাইয়ুব। উনি কি করতেন? উনি সরকারি চাকরিজীবী ছিলেন। আর আম্মার নাম কি? আম্মা ছিলেন ডাক্তার বেগম জাহানারা। উনি ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথিক ডাক্তার আচ্ছা ছিলেন। আচ্ছা। তারপরে সাতক্ষীরা থেকে আপনারা যশোরে এলেন। আপনার স্মৃতি কখন থেকে আছে, মনে পড়ে কোনটা? আমার স্মৃতি, আমার মনে হয় আমার স্মৃতি শক্তি একটু মনে হয় বেশি। মানে যখন থেকে মানে বুঝতে শিখেছি তখন থেকেই আমার সবকিছু মনে আছে। আমি যখন হলাম, তো ন্যাচারালি আমার বাবা তখন উনি আমার দাদাকে টেলিগ্রাম করলেন সাতক্ষীরা থেকে। তখন শোনা মাত্রই উনি বললেন, তুমি শিগগিরই আমার বংশের বাতি, মানে বংশের প্রথম যে অতিথি, তাকে নিয়ে তুমি শিগগিরই আমাদের যশোরে চলে আসো, আমাদের গ্রামের বাড়িতে। তো ন্যাচারালি আমার বাবা, সেটা আমার মনে নাই, এটা আমার মার কাছ থেকে শোনা গল্প। তো তারপরে উনি আমাকে নিয়ে আসলেন, আমি তখন ছোট। তো যাই হোক, সে একটা মানে সব পুরা বাড়িতে, একটা পুরা গ্রামের মধ্যে একটা হইচই পড়ে গেল। যশোরের কোন গ্রাম সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে বিজয়নগর, চূড়ামন কাঠিও বলে। ওটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে শহরের দিকে আসতে, এই এয়ারপোর্ট থেকে একটু আসলেই তারপরে বাঁদিকে রাস্তা, এবং পাকা রাস্তা একেবারে আমাদের মানে বাড়ি পর্যন্ত একেবারেই পাকা রাস্তা। তো সেখানে আপনারা কি 3 বোন তো বিখ্যাত। হ্যাঁ, আপনি হচ্ছেন কোহিনূর আক্তার, চম্পা, ববিতা আপা আছেন, চম্পা আপা আছেন। 3 বোনই আপনারা নাকি আরো ভাই বোন না, আছে? আমরা 3 বোন 3 ভাই। আমরা 3 বোন তো আছি। আমার আর 3 ভাই, আমার ইমিডিয়েট ছোট ভাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর অস্ট্রেলিয়াতে আছেন এখন। আর আরেক ভাই পাইলট, ইকবাল ইসলাম, উনি আমেরিকাতে থাকেন। আর এক ছোট ভাই, তিনি আমেরিকাতে থাকেন। মানে 3 ভাই বিদেশে। হ্যাঁ, সরকারি চাকরিজীবী আব্বা এবং ডাক্তার আম্মার 6 সন্তানই বিখ্যাত এবং মানুষ হয়েছে আর কি। এটা নিশ্চয়ই বাবা মা। না, আমার বাবা মার কথা আমি বলতে পারি যে আমার বাবা এবং মা বিশেষ করে দুজনেই কলকাতার লেডি ব্রেভন কলেজের থেকে লেখাপড়া করা। উনি আমার বাবা ইসলামিয়া কলেজ থেকে পাশ করা, আর আমার মা লেডি ব্রেভন কলেজ। ওই রকম শিক্ষিত আগের জামানার সেই রকম অভিজাত পরিবার। জি জি। তারপর আপনারা যশোর থেকে ঢাকা এলেন কবে? আপনি যশোরে তো ছিলামই, ওখানে পড়াশুনো করছিলাম স্কুলে। স্কুলের নাম মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? আমি এই সেদিন যেও ছবি তুলে নিয়ে এসেছি, ছবি দিতে পারবো। এটা কি ভোলার ব্যাপার? কখনোই না। তো স্কুলের নামটা একটু বলবেন? স্কুলের নামটা ছিল মোমেন্ট গার্লস স্কুল, এখন হয়েছে সরকারি বালিকা বিদ্যালয়। জি জি। তো ওই স্কুল থেকেই আমি ম্যাট্রিক পাস করেছি। তারপরে ওখান থেকে পাস করার পরে আপনি তো জানেন যে যশোরে MM কলেজ খুব বিখ্যাত। সেখানেই পড়াশুনো করেছি। সেখান থেকে ফার্স্ট ইয়ার, এরকম ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার পাস করে তারপরে ইতিমধ্যে আমার বাবা ট্রান্সফার হলেন বরিশালে। তো বরিশালে তখন ওখান থেকে আমার বাবা মা অন্য ভাই বোনরা আগে চলে গেলেন। আমি আমার দাদার বাড়িতে, মানে শহরে আর একটা বাড়ি আমাদের আছে, যেই বাড়িটা ঠিক সার্কিট হাউসের অপোজিটে একদম। বাড়িটার নাম হচ্ছে আমার দাদির নামে রাবিয়া মঞ্জিল। তো ওখানে থেকে
মানে আমি ওই ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে তারপরে আমি বরিশালে চলে গেলাম। বরিশালে যাওয়ার পরে ওখানে ওমেন্স কলেজে ভর্তি হলাম। সেখানে কিছুদিন পড়াশোনা করতে করতে ইতিমধ্যে আব্বা আবার বদলি হলেন ঢাকায়। উনি অবশ্য ডেপুটেশনে চলে আসলেন। উনি তখন এগ্রিকালচারের ডেপুটেশনে চলে এলেন। তো আসার পরে ন্যাচারালি আমিও চলে আসলাম, আসতে হলো। এসে তারপরে তো আমরা প্রথম উঠলাম গ্যান্ডারিয়া ফরিদাবাদে। ফরিদাবাদে উঠলাম, ওঠার পরে ওখানে কিছুদিন থাকলাম, তারপরে অনেক কিছুর পরিবর্তন। প্রথম সিনেমার অফারটা কেমনে এলো, মানে কিভাবে? সেটা হচ্ছে আমি কখনো ভাবিনি যে আমি চলচ্চিত্রে কাজ করব বা নায়িকা হব, এরকম চিন্তা ভাবনা করিনি। কারণ রক্ষণশীল পরিবার থেকে ওই সময়ে মানে চলচ্চিত্রে এসে নায়িকা হওয়া বা কাজ করা এটা কিন্তু খুব একটা অন্য বড় ব্যাপার ছিল। তো যেহেতু আমার মা এবং বাবা দুজনেই কলকাতাতে পড়াশুনো করেছেন, ওনারা একটু সাংস্কৃতিক মনা ছিলেন। আমার মা বাবা দুজনেই, মা একটু বেশি। তো উনি ওনার কারণে মানে যেটা বলতে চাচ্ছি যে আমি এখানে আসার পরে তারপরে কি হলো, আমি তো পড়াশুনো করছি, কলেজে যাচ্ছি, MM কলেজে পড়াশুনো করছি। ঢাকায় এসে তারপরে ঢাকায় যে কলেজ, সেখানে সিটি নাইট কলেজ, এখন হচ্ছে ঢাকা কলেজ বোধহয় হয়ে গেছে এখন নামটা, সিটি নাইট কলেজ, এখানে পড়াশুনো করছি। তো আমি জানি যে পড়াশুনোই তো করতে হবে, অন্য কিছু তো ভাবনা চিন্তা নাই। তবে ছোটবেলা থেকেই আমি স্কুলে যখন পড়তাম তখন মানে প্রতিটি স্কুলের যত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সবগুলো অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করতেই হতো, বাধ্যতামূলক। টিচারদের কথা হলে তো তোমাকে অংশগ্রহণ করতেই হবে, পারফর্ম করতেই হবে। তো ঠিক আছে, করতাম। করতে করতে তখন আবার হলো কি, যখন আমি মানে এইগুলো যখন করছি তখন কিন্তু স্কুলে ওই যশোর শহরে আমার খুব নাম হয়ে গেল। মানে আমি স্কুলে তো পুরস্কার পেতামই। তারপরে যখন আমি এই সমস্ত অনুষ্ঠান, তবে একটা অনুষ্ঠানে শকুন্তলা চরিত্রে করেছিলাম। শকুন্তলা চরিত্র করার পরে মানে এমনই মানে শহরের মধ্যে নাম ডাক হয়ে গেল আমার, যে আমার আসল নামটা তখন আমাকে দেখেই বলতো ওই যে শকুন্তলা যাচ্ছে, আরে শকুন্তলা যাচ্ছে। তো এইরকম একটা ব্যাপার ছিল। তো আমি এটা আর একটা কথা আমি বলতে চাই, যখন আমি স্কুলে পড়ি যশোরে, তো তখন ওই স্কুলে তো পড়াশুনো করছি, এরকম অভিনয় করছি। তো করতে করতে তখন আমার নাম তো হয়ে গেল শকুন্তলা। তো তখন দেখতাম যে সব আমার বান্ধবীরা খুব ঠাট্টা করতো। যখন স্কুল ছুটি হতো, গেট থেকে বেরোতাম, তো আমরা 3 জন বান্ধবী খুব ক্লোজ ছিলাম। তো আমাদের 3 জনের নাম ছিল LCM। একজনের নাম লাইলি, একজনের নাম মঞ্জু, আর একজন তো চাটনি। ওর নিকনেম তো চাটনি, হ্যাঁ নিকনেমটা। তো সবাই বেরোলো, মানে ওই শহরে তখন মফস্বল শহরে ন্যাচারালি খুব পরিচিতি। এবং যখন বেরোতাম গেট দিয়ে, তখন দেখতাম যে সব ছেলেরা গেটের বাইরে, তরুণ সমাজের চিত্ত চাঞ্চল্য দেখা দিল। হ্যাঁ, গেটের বাইরে সব দেখতাম লম্বা একেবারে সারি বাঁধা কতগুলা ওই আপনার ঝাউ গাছ ছিল, লম্বা লম্বা বড় বড়। আর কাঠবিড়ালি গুলা সব ছুটাছুটি করতে এসে যখন গেট দিয়ে বেরোতাম, তখন দেখতাম আমার বান্ধবীরা খোঁচা দিত, আমাকে বলতো, এই দেখ তোর জন্য সব ছেলেরা কিভাবে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাদ দে এগুলা দেখে কি, এরকম করতাম। তো ছেলেরা কোনো অশালীন কোনো রকম আচরণ করতো না, খুব ভদ্র। এবং আমরা যখন 3 বান্ধবী হেঁটে, আমাদের 3 জনের বাড়ি কাছাকাছি ছিল, কিন্তু একটু হাঁটতে হতো, কিছু দূর যাওয়ার পরে আমাদের বাড়ি। আমাদের পিছনে পিছনে ছেলেরা মানে যেত, কিন্তু কোনো কথা নাই, পিছনে পিছনে যেত। আমি বলতাম, দূর, এগুলোর কি পাত্তা দিইনি, কি আমি এগুলো বাদ দেয়, আমাকে বান্ধবীরা খালি খোঁচাতো। যাই হোক, তো আমরা ছিলাম যে প্রথম সিনেমার অফারটা কে দিল, কিভাবে হলো?
সেটা হচ্ছে যে যখন আমরা গ্যান্ডেরিয়াতে, তখন আমার বাবার কাজী খালেক সাহেব পরিচালক প্রযোজক, আপনি হয়তো অবশ্যই নাম জানেন। শুনেছি, জি। তো উনিও আমার আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো একদিন এরকম কথাবার্তা হচ্ছে, তো একদিন উনি, আমার আব্বা আমাকে বললেন, বোধহয় ওনাদের সাথে কথা হয়েছে, তো আমার বাবা বললেন যে চলো আমার এক জায়গায় তোমাকে নিয়ে যাই। তো আমি আমার আব্বার সাথেই গেলাম। যাওয়ার পরে কাজী খালেক সাহেব আমাকে দেখে বলে যে, আরে তোমার মেয়ে তো ভারী সুন্দর দেখতে। আমার আব্বা কিছু কথা উত্তর দেননি, চুপ ছিলেন। আমিও চুপচাপ ছিলাম। তো বলে যে তোমার মেয়েকে, এক পর্যায়ে উনি বললেন তোমার মেয়েকে কি আহ, চলচ্চিত্রে দিবা নায়িকা চরিত্রে করার জন্য? তো আমার আব্বা বলছে না, এটা এখন এরকম কোনো চিন্তা ভাবনা নেই। বল আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এরকম করে উনি অনেকক্ষণ সময় গেল, গল্প গুজব হলো, উনি অনেক কথা বললেন। তো ঠিক আছে, তুমি যদি ছবিতে না দাও তাহলে একটা কাজ করি, তোমার মেয়ে তো দেখতে সুন্দর, একটু দেখি না ক্যামেরায় ওর চেহারাটা কেমন আসে, এটা দেখতে তো আর অসুবিধা নাই, ছবিতে না দাও। তো আমার আব্বা বলেন আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, একদিন ওনার একটা ডকুমেন্টারি শর্ট ফিল্ম হচ্ছিল, তো সেখানে একটা চরিত্রেও আমাকে উনি ডায়লগ দিলেন, এবং একটা গানও বোধহয় অল্প কিছু ছিল আমার যতটুকু মনে পড়ে। তো আমি অভিনয় করলাম ওই 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 ডকুমেন্টারিতে। করার পরে তারপরে তো ওটা ভুলে গেছি, আর কিছু না, পড়াশুনো চলছে, জীবন চলছে, এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ বাড়িতে দেখি কলিং বেলের আওয়াজ। তো ন্যাচারালি তখন আমি তখন যে দরজাটা খুললাম, বাবা বাসায় ছিলেন না, মা ছিলেন। তো অন্য ভাই বোন, ছোট ছোট ভাই বোন ওরা ছিল। তো আমি তখন যে দরজা খুলতে দেখলাম পাতলা একটা চিপচিপা ভদ্রলোক। ও আমাকে দেখে বললেন, তোমার আব্বা বাসায় আছেন? আমি বললাম না, উনি বাসায় নেই। তো উনি তখন পকেট থেকে একটা কাগজ বের করলেন, একটা চিরকুট। তো উনি বললেন ঠিক আছে, এই কাগজটা তোমার আব্বা এলে আব্বাকে দিও। ঠিক আছে, এই কথা বলে উনি কাগজটা আমার হাতে দিলেন। আমি বললাম যে আচ্ছা। তারপরে উনি চলে গেলেন। তারপরে আমি আর জানি না যে কিসের চিরকুট, কি ব্যাপার, কি ভালো মন্দ, আমি কিন্তু কিছুই জানি না, আমাকে কিছু বলা হয় না। আরো পেছনে অনেক ঘটনা আছে, সেগুলো তো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি জানি না, কিছু না। তারপরে অনেক দিন পার হলো, আমি ভাবলাম, আমি আর অত গুরুত্ব দিইনি, কি চিরকুট কিসের কি। তারপরে একদিন আমার মা আমাকে বললেন, আহ, তুমি একটু রেডি হও। একটা শাড়ি বের করে দিলেন উনি আমাকে। শাড়িটার কথাও আমার মনে আছে, রংটাও মনে আছে, একটা সুতির শাড়ি, লাল কালো ডোরা ডোরা। বললো তুমি এই শাড়িটা পরে তুমি রেডি হও। তা আমি বলছি কেন মা? মানে মাকে বাবাকে আমি খুব বেশি সম্মান করতে এবং ভয়ও পেতাম। মানে ওনারা এমনই ছিলেন যে কথা, একটা বাড়তি কথা বলার সাহস ছিল না। আর আমি একটু বরাবরই মানে যারা মুরব্বী বা বাবা মা বিশেষ করে তাদেরকে খুব সম্মান করতাম, তারা কিছু না বললে আমি নিজে বাড়তি কোনো কথা বলতাম না। আর আমার নেচারটাও একটু ধীর স্থির ছিল, চুপচাপ। তো তারপরে আমি রেডি হলাম, তা আমার মা এসে বললেন, তুমি রেডি হয়েছ? জি, হয়েছি। তা বললো তুমি আজকে আমি বললাম মা আমি কোথায় যাব? তারপরে তোমার এত দরকার নেই, তোমার আব্বার সাথে তুমি এক জায়গায় যাবে, যাবে সে যেখানে তুমি যাবে তাকে তুমি চেনো। তা আমি বললাম আমি চিনি। আমি তো কে উনি? ও তুমি তার ছবি দেখেছো? তা আমি ছবি দেখেছি, ওনার নাম হচ্ছে সুভাষ দত্ত। তুমি ছবি দেখেছো, হয়তো তোমার মনে আছে কিনা জানি না। খুব মানে গুণী লোক। তার বাসায় দাওয়াত করেছে আমাদের সবাইকে, কিন্তু আমরা কেউ যাচ্ছি না, তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, যাই হোক, ওনার বাসায় গেলাম। তারপরে তো কথা শর্টকাট করেই বলি, দরজা বেল দিতেই একজন লোক এসে খুললেন। আমরা যে
ওনার বারান্দায় দেখলাম একটা বড় চেয়ার, তার সামনে টেবিল, টেবিলের এই পাশে অনেকগুলো চেয়ার। বড় চেয়ারটা দেখেই বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই উনিই বসেন। তো তখন আমি না রাস্তার মধ্যে ভাবছিলাম যে কোন ছবি দেখেছি, আমি তো মনে করতে পারছি না। তারপরে যাই হোক, ওই বাসায় যেয়ে আমরা বসলাম চেয়ারে, আমার আব্বা আর আমি। তখন ওনার চেয়ারটা খালি, উনি তখনও ঘর থেকে বেরোননি। তো তখন আমার মনে হলো, ও মাই গড, আমার তখন একটু একটু আপতে আপতে মনে হলো যে উনি এরকম চান্দা তালাশ ওইসব ছবি, ওই শবনম এই টবনম অভিনয় করেছিলেন, শবনম আপা। তো যাই হোক, তখন মনে হতে আমি তো তখন মানে আমার খুব মানে আমি তখন মানে ভাবছি যে আল্লাহ, ওনাকে দেখে বোধ আমি হেসে ফেলবো। এখন সেই হেসে ফেলি যদি, তখন কেমন ব্যাপারটা হবে। তো আমি চেয়ারের মধ্যে টেবিলে বসে বসে, আমার নখ তখন বেশ লম্বা লম্বা ছিল, আমি টেবিলের মধ্যে আজই কাটতেছি যে মানে মনটাকে অন্য মনস্ক করার চেষ্টা করছি। যাই হোক, তারপরে এক পর্যায়ে উনি এলেন, এসে উনি বসে আমাকে দেখলেন। দেখে প্রথম কথাটাই বললেন, তোমার এত বড় বড় নখ তো রাখা চলবে না। তা আমি একটু হতবাক যে হঠাৎ দেখা, আবার অত বড় বড় নখ রাখা চলবে না, কথার কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না যে কি হচ্ছে ব্যাপারটা। তো উনি তখন সব বিশ্লেষণ করলেন যে আমি একটা ছবি বানাতে চেয়েছিলাম, কাগজের নৌকা। সেটার গল্প ছিল যে নায়িকা একজন ডাক্তারি পড়ে, তো সেরকম আমি নায়িকা খুঁজে পাচ্ছিলাম না, আমার যে কল্পনা আমি সেরকম মেয়ে পাইনি। তো সেজন্য আমার এটা করা হয়নি। তাতে আমি কি করলাম, আমি সুতরাং ছবি বানিয়ে ফেললাম, এটা আমি স্থগিত রাখলাম, আমি নায়িকা পেলে করব। তো যাই হোক, এখন আমি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে এই সেই। তো আমার বাবাকে বললেন যে ওকে দিবেন কিনা। আবার বাবা বললেন, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, আমার পরিবারের সবার সাথে আলাপ আলোচনা করে তখন জানাতে পারবো, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ঠিক আছে। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া হলো, নাস্তা পানি হলো, সব হলো, আরো কথা হলো। তারপরে আমাদের চলে আসার ব্যাপার। তো আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে আবার মেইন দরজাটা একটু একটু হাঁটতে হয়, হেঁটে যেতে। তা আমি হেঁটে হেঁটে আমার বাবার সাথে মেইন গেটের কাছে যাচ্ছি। আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা দেখি তো পিছন থেকে উনি কোথায় চলে গেছেন নাকি। তাকিয়ে দেখলাম যে উনি আমার হাঁটাটা লক্ষ্য করছে যে আমি কিভাবে হাঁটছি, উনি সেটা দেখছেন। যাই হোক, এই পর্যন্ত এখানে শেষ। তারপরে কাগজের নৌকাই আপনার প্রথম ছবি। হ্যাঁ, কাগজ। 1965 সালে। 1965 সালে। আপনার 47 সালে জন্ম, তাহলে 18 বছর বয়সে আপনি হ্যাঁ, নায়িকা আমি হয়ে যখন কলেজে পড়ুয়া। এরপরে বেহুলা করলেন, তার মাঝখানে কয়টা ছবি করেছিলেন? না, কোনো ছবি করিনি। যখন আমি এই কাগজের নৌকা রিলিজ হয়নি তখনও, তো রিলিজ হয়নি, কিন্তু একটা শর্ত ছিল যে এই ছবি রিলিজের আগে অন্য ছবি রিলিজ হতে পারবে না। তো তখন কাগজের নৌকাটা একদিন হঠাৎ করে আমি বাসায় ছিলাম, তো আমি একটু বোধহয় ঘুমিয়ে পড়ছিলাম। তো আমার মা হঠাৎ আমাকে ডাকলেন, বললো যে তুমি ওঠো, একটু রেডি হও, পরিচালক জহির রায়হান সাহেব এসছেন আমাদের বাসায়, তুমি ওখানে ওনার সাথে দেখা করো, কথা বলো। তো আমি তখন ইতিমধ্যে একটু যখন এই চলচ্চিত্রের কথা টথা হচ্ছে, আমি জহির রায়হানের ছবি কিন্তু দেখি নাই। তো আমি তখন একটু খবরাখবর, একটু জানাজানি, খোঁজ নেওয়ার চেষ্টা করে বুঝলাম যে উনি খুব নাম করা একজন পরিচালক, এবং শুধু তো পরিচালক না, উনি এরকম সাহিত্যিক, অমুক তমক অনেক কিছু, বিরাট নাম করা গুণী একজন মানুষ। তো ঠিক আছে, আমি তড়িঘড়ি করে একটু হয়ে আমি ড্রয়িং রুমে ঢুকলাম, দেখি ওনারা বসে আছেন। অন্য সোফায় দুইজন বসা, আর একটা সোফা খালি, আর উনি একটা সোফায় বসা, তার অপোজিটের চেয়ারটা খালি। তা আমি হঠাৎ করে ঢুকে ওনাকে দেখে সালাম দিয়ে, মানে আমার একটু অবাক লাগলো। তো আমি মনে মনে কল্পনা করছি, জহিরান মানে অনেক ভালো ভালো কাজ করেছেন, অনেক বড় ডাইরেক্টর, নিশ্চয়ই একটু বয়স্ক লোক হবে, হয়তো একটা ওইরকম চেহারার মধ্যে এরকম একটা ভাবতে। তো আমার দেখে মনে হচ্ছে, ওমা এ কি, উনি তো পাতলা ছিটছে, অল্প আপনার সুভাষ দত্তও পাতলা, উনিও পাতলা। আর ওনাকে দেখে মনে হচ্ছে যেন উনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমার মনে হচ্ছে না যেটা জহিরান। যাই হোক,
উনি একটা চাবি রিং, গাড়ির চাবি রিং এর এরকম ঘোরাচ্ছিল, তো আমি ওনার সামনে বসলাম। তো বসার পরে উনি আমার দিকে দেখছেন, আর দুজন পরিচালক সহকারী ওনারাও দেখছেন। দেখার এক পর্যায়ে উনি বললেন যে আমি এসছি, আমি একটা ছবি বানাবো, আর ছবিটার নাম হচ্ছে বেহুলা, সেই ছবির নায়িকা চরিত্রে আপনাকে আমি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি আর কোনো কথা বলছি না, কেন তখন তো অত বাড়তি কথা বলতাম না। তো বললো যে এরকম আমার চিন্তা ভাবনা, ছবিতে ইয়ে করবো। তো যাই হোক, তারপরে পরবর্তীকালে মানে কথাটা শর্টকাট করছি, কথাবার্তা হলো। তো এই ছবির ব্যাপারে কোন ছবিতে করব, কোন ছবিতে করবো না, এটা তো আমি সরাসরি কথা বলবো না, যেহেতু আমার বাবা জীবিত আছেন, উনি কথা বলবেন বা ওনার সাথে কথা হবে কোনটা করা উচিত, কি করা উচিত, না করা উচিত। তো যাই হোক, ওই কথাবার্তা হলো। উনি এক পর্যায়ে উনি মানে মানে সব কথাবার্তা শেষ করে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন উনি তো একেবারে অস্থির যে এই ছবি খুব তাড়াতাড়ি করে করতে হবে এবং তাড়াতাড়ি রিলিজ করতে হবে। আগে তো সুভাষ দত্তের ছবিটা হলো কাগজের নৌকা, পরে জহির রায়হানের সঙ্গে। হ্যাঁ, জহিরানের সাথে তো এই যাই হোক পরিচয় হলো। তারপরে তো তখন ওটা একটু যেহেতু একটু পৌরাণিক ছবি, ড্রেসও একটু অন্যরকম ভিন্ন টাইপের ছিল, সেগুলো করা, মাপজোপ এইসব মানে অন্য আনুষঙ্গিক যে কাজগুলো ছবি শুটিং এর আগে যেগুলো প্রয়োজন হয় সেগুলো করা হলো। করার পরে তারপরে প্রথম শুটিং যেটা হলো সেটা হচ্ছে আমার মনে আছে স্টার সিনেমা হল, ওর পিছনে একটা জমিদার বাড়ি পুরানা, সেই জমিদার বাড়িতে প্রথম শুটিং রাজ্জাকের আর আমার। মানে এটা এরকম ছিল যে প্রথম আমি রাজ্জাককে দেখছি, রাজ্জাক আমাকে দেখছি, মানে নায়ক নায়িকাকে দেখছি। তো তখন মানে সাইলেন্ট শট, কোনো ডায়লগ নেই, কোনো ডায়লগ ছিল না। তো যাই হোক, ওখানে ইয়ে মানে আমার বাবার চরিত্র সাই সওদাগর, উনি ছিলেন, ওনার লোক লস্কর। ইতিমধ্যে একটা ঘটনাও ঘটে গেছিল, যেই কারণে নায়ককে ধরে মানে সাপ, উনি মনসা পূজা করতেন, কিন্তু চাঁদ সওদাগর আবার মনসা পূজা করতেন না, যেটা বেহুলার কাহিনী। তো যা এই দ্বন্দ্বটা ছিল। তো তখন কিন্তু তারা আবার দুজন বন্ধু ছিলেন, সাই সওদাগর, চাঁদ সওদাগর। কোনো এক সময়ে তারা মানে কথা দিয়েছিলেন যে আমার ছেলে বা মেয়ে তোমাদের, আমাদের ছেলে মেয়ের মধ্যে বিয়ে হবে, এরকম একটা কথা কোনো এক মুহূর্তে বলেছিলেন, ওনারা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তো যাই হোক, তখন উনি বললেন যে আমার রাজ্যে এরকম সাপ, আমি যে দেবীর পূজা করি তার কার এত বড় স্পর্ধা যে এরকম করে করছে। লক্ষিন্দর সবসময় ময়ূর নিয়ে ঘোরাঘুরি করতো, বন্ধুদের সঙ্গে নিয়ে এদিক ওদিক সেদিক, ওই ওনার ময়ূরে সে একটা সাপ নিয়ে ফেলছে। এটাতে মানে মনসা ক্ষিপ্ত, এবং ওইটা যখন ওনার সাই সওদাগর শুনলেন যে আমি মানে আমার রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটছে, তাকে নিয়ে আসো আমার সামনে। তো যখন নিয়ে এসে তাকে জেরা করছে, কথা বলছে, আমি তখন ওখানে দাঁড়ানো। তো তখন এই যে চোখে চোখে কথা, এটাই প্রথম দৃশ্য ছিল, আমি ওকে দেখছি, উনি আমাকে, হিরো আমাকে দেখছে, আমি হিরোকে দেখছি, এই সব সাইলেন্ট শট গুলো ওখানে প্রথম। বেহুলা তো সুপার ডুপার হিট হয়েছিল। সুপার ডুপার মানে কি, বাংলা ছবির মোড়ই ঘুরে গেল, যে বাংলা ছবি তখন এত পপুলার হয়ে গেল যে তখন বাংলা ছবি তৈরি হবে, তখন অন্য সব ছবি বাদ আমাদের দেশে বাংলা ছবি রাস্তা খুলে গেল। আর আপনার সঙ্গে জহির রায়হানের একটা সুসম্পর্ক তৈরি হলো। সুসম্পর্ক তো বটেই, আপনারা গাড়িতে, উনি গাড়ি চালাচ্ছেন আর ওটা তো আছেই। তার আগেও কথা হলো যে যখন উনি তো শুধু পরিচালক না, উনি ক্যামেরাম্যান, উনি এডিটর, উনি সাহিত্যিক, উনি পরিচালক, উনি কাহিনীকার, ওনার অনেক সব, একটা ছবি বানাতে যা যা প্রয়োজন জহির রায়হান তিনি সবগুলোই উনি নিজে করতেন। যদিও অন্য থাকতো, কিন্তু তারা থাকতেন বসে, উনি সব কাজগুলো করতেন। তো আমি কাজ করতে করতে যখন শুটিং হতো, তখন মাঝে মধ্যে উনি ক্যামেরায় লুক থ্রু করতে করতে আমার দিকে যেভাবে তাকাতেন, তো তখন আমি বুঝতে পারতাম যে উনি একটু আমার প্রতি দুর্বল। জি, উনি লুক থ্রু করে আবার পাশ থেকে হয়তো তাকাতেন, এরকম মানে দৃষ্টি বিনিময়
এবং আমি পরিষ্কারই বুঝতে পারছি যে উনি আমার প্রতি বেশ দুর্বল হয়ে শুধু উনিই দুর্বল, আপনি দুর্বল না? হ্যাঁ, এরকম হতে হতে তারপরে জহিরান যখন উনি শুটিং করতেন, এবং উনি তো একটা কাজ পাগল লোক, তারপরে সাহসী, সাংঘাতিক একটা এমন লোক যে ওনার কাজ দেখে সত্যি কথা বলতে কি, ওনাকে দেখে ওনাকে যতটা না আমি ভালো লেগেছে, তার থেকে ওনার কর্মটা, ওনার যে কাজ, এই কাজকে দেখে আমি কিন্তু ওনার প্রেমে পড়ে গেছি। যে এইরকম একজন গুণী লোক, এত বড় গুণী লোক, আমি সত্যি তখন দুর্বল হয়ে গেছি। মানে এইরকম করেই এই কাজের মধ্যে থেকেই আমাদের এই মানে এই ভালোবাসার জন্ম। জি, এখন ওই গাড়ির সিকোয়েন্সটা একটু বলেন। তো গাড়িতে করে যেটা হতো, আমাদের প্রেমটা এমন মজার ছিল, তার আগে একটুখানি আর গাড়িতে করে হয়তো কোথাও কোনো আউটডোরে, কুমিল্লায় যাচ্ছি বা কোথায় যাচ্ছি আউটডোরে, তো তখন আমাদের প্রেমটা যখন খোলামেলা তো করা, মানে আমরা করব না, আর এটা করাও ঠিক ছিল না। তো তখন ওটার একটা আলাদা লুকোচুরির মধ্যে প্রেমটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। তো গাড়িতে যখন বসতাম, হয়তো অন্য শিল্পীরা পিছনের সিটে, ওনার মরিস অক্সফোর্ড গাড়ি ছিল, উনি নিজে ড্রাইভ করতেন। তো উনি গাড়ি ড্রাইভ করতেন, আমাকে আবার পাশের সিটে আমি বসতাম, আর পিছনে অন্য শিল্পীরা বসতেন। তো বসার পরে উনি বেশ জোরেই সবসময় গাড়ি চালানোর একটা অভ্যেস ছিল ওনার। তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে উনি একটু হয়তো ডান দিকে মোড় নিবেন, বাঁক নিবেন, তো হঠাৎ করে উনি এমন জোরে একটা টার্ন করতেন যে আমি সিটের থেকে যে ফট ওনার বুকের উপরে বা গায়ের মধ্যে যে পড়তাম, একটুকু ছোঁয়া লাগে, একটুকু ছোঁয়া লাগে। তো এই যে স্পর্শটা, ওই যে বুকে পড়লাম, গায়ে পড়লাম, এই স্পর্শটাই মানে এত মধুর, এত সুন্দর। মানে আমি সত্যি এখনো মাঝে মাঝে মনে হয় যে এই প্রেমটা সত্যি অন্যরকম ছিল। তো এরকম একটা ব্যাপার। আর দুই গুণী মানুষের প্রেম। আচ্ছা, আরেকটা বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে বেহুলার যখন শুটিং করি, তখন উনি তো কাজ পাগল, এটা তো বলেইছি। তো উনি আমাকে একদিন হঠাৎ করে, তারপরে আমরা এরকম ভেলার শুটিং হবে, মানে লক্ষিন্দারকে সাপে কেটেছে, এখন চাঁদ শব্দগার বলতেছে ওকে ভেলায় ভাষায় তার বডিটা নিয়ে আপনি যাচ্ছেন। তো তখন ভেলায় যাব, ভেলা তৈরি হয়েছে অনেক, মানে কলা গাছ কেটে কেটে বেশ মোটা করে, খুব সুন্দর করে, তারপরে দড়ি, মানে কি যেগুলো দিয়ে ওই লঞ্চ বা শিপগুলো বাঁধা হয়, মোটা মোটা শিকল, মোটা মোটা দড়ি, ওগুলো দিয়ে, তারপরে ওগুলো সব রেডি টেডি করে জহিরান সব, আমি তখনও জানি না যে শুটিং হবে, কিন্তু কি শুটিং হবে সেটা উনি বলেননি। তো উনি আমার সামনে দাঁড়িয়ে বললেন যে ম্যাডাম, আপনাকে এই পানিতে এবং এই ভেলার মধ্যে আপনাকে নামতে হবে, শুটিং করতে হবে। তো শুটিংটা ছিল আবার পদ্মা, মেঘনা, যমুনার মিলন জায়গা, যেটা যেটা তিনটা নদী এক জায়গা হয়েছে, সে তখন ছিল জুন জুলাই মাস, মানে ভরা বর্ষা, অথই পানি, কোথাও কিছু চারিদিকে দেখা যায় না, শুধু বিশাল বিশাল ঢেউ। তখন উনি আমার সামনে দাঁড়িয়ে বললেন, আপনাকে এই ভেলায় নেমে শট দিতে হবে, আপনি পারবেন? তো আমিও চোখের দৃষ্টি একদম ওনার চোখে রেখে, চোখ রেখে আমি বললাম পারবো। আপনি সাঁতার জানতেন? কিন্তু ওখানে সাঁতারে, ওইখানে তো বড় বড় জাহাজ ডুবে যায়। তারপরে উনিও দেখলেন যে আমিও চোখের পলক না ফেলে চোখে চোখ রেখে বললাম পারবো। বেশ, তারপরে তো আমাকে ভেলা নামিয়ে দিল। যা হোক গেল, ভেলার ঢেউ, তারপর অনেক দুর্ঘটনা ঘটে গেল, ভেলা ছিঁড়ে চলে গেল অনেক দূরে, ঝড় শুরু হলো বিকালে। উনি তো সন্ধ্যা, সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখাচ্ছেন যে দিনের পর দিন, মাসের পর মাস, রাত দিন বেহুলা শুধু ভাসছেই আর ভাসছে স্বামীকে বাঁচাবার জন্য, তাকে নিয়ে। তো তখন উনি বিভিন্ন শট নিতে নিতে এই ভেলা ছিঁড়ে চলে গেল বহু দূর, একদম মানে তোড়ের মুখ, মানে এমন তোড়, মানে জোরে ছিঁড়ে গেল। আমি ভেলার মধ্যে বসা, আর রাজ্জাক ছিল না, রাজ্জাকের বদলে একটা ড্রেসম্যানের একটা ছেলে, তো ওকে বলছে আপনার কিছু করতে পারে না, সাদা কাপড় ওকে শুয়ে রাখছে। তো চলে গেল যখন, তখন তো মানে আমি তাকিয়ে দেখি অন্ধকার, আর বাতাস বাতাস, অন্ধকার, আর ভেলা ছুটছে তো ছুটতে, আর বিশাল বিশাল ঢেউ এসে আসছে পড়ছে আমার উপরে।
ওই ছেলেটা তো উঠে বসে পড়ছে। আর জহির সাহেব আর একটা কথা জহির সাহেব বলছিলেন যে আপনাকে তো এত দূরে বলতে পারবো না আমি কখন শর্ট নিচ্ছি বা আমি কাট করছি, আপনি কিন্তু অলওয়েজ আপনার অ্যাকশনে থাকবেন, যে আপনি আপনার স্বামীকে বাঁচাবার জন্য দিনের পর দিন মাসের পর মাস আপনি ভাসছেন, আপনার খাওয়া নাই দাওয়া নাই, এই মুডটা আপনি রাখবেন। ঠিক আছে, আমি তো সারাক্ষণ ওই মুডে থাকছি। তো আমি ওই যখন ডেড বডি দেখছি বলছি আপনি করলেনটা কি এটা। তো এখন যা হোক, তখন আর শুটিং করার কোনো, আমি তখন আর জাহাজটাও দেখতে পাচ্ছি না, কিছুই না, শুধু আমরা দুজন মানুষ। আমি বললাম দেখেন এখন কান্না কথা, আমার আর দেশে আমার মা বাবাকে আর দেখা হবে না। তাই আমি বললাম দেখেন এগুলো কথা বাদ দিয়ে আপনি আপনার ভগবানকে ডাকেন আর চুপচাপ থাকেন, ওইগুলো বলে এখন কোনো লাভ নেই, আপনি এখান থেকে নামতে পারবেন। কয় আমারে দিদি একবারে, আমি তো দেখেন আমার কোনো নাই, ওই উপরওয়ালা ছাড়া কেউ রক্ষা করার উপায় নাই। যাই হোক, এরকম করতে করতে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল, আমি কিছুই দেখতে পাচ্ছি না যে কোনো আছে কিনা, শীত টিপ কিছুই দেখা যাচ্ছে। আচ্ছা আপা, আপনার বিয়ের প্রসঙ্গ আসবো, তার আগে একটু আমরা না, এখানে একটা ছোট্ট কথা আছে যে অনুভূতির কথা। তারপর যাই হোক, অনেক কিছুর পরে যখন উনি যখন আমাকে ভেলায় উঠালো, আমার তো পুরো শরীর ভিজা, সব চাপটি, উনি দাঁড়িয়ে অনেক কষ্টে তুলা, সে কাহিনী আরো অনেক বড়। তো উনি তুলে আমাকে মানে জড়িয়ে ধরলেন, আমার ভেজা কাপড়, আর উনি আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার যে অনুভূতি, এই যে মানে ওভাবে তো কখনো আমরা দুজন কখনো এক হইনি। তো আমাকে জড়িয়ে দেওয়ার পর যে ফিলিংসটা আমার হলো, আমি আজও সেই অনুভূতি ফিল করি, আজও সেই অনুভূতি অনুভব করি। ওই থেকেই মানে ভালোবাসাটা আরো গভীর থেকে গভীর হয়ে গেল। আপনার বিয়ে কি জীবন থেকে নেওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? জীবন থেকে নেওয়া পরে। তাহলে আগে বিয়ে হলো? হ্যাঁ, একদিন এসে তিনি বললেন যে চলো। ছবি হলো মনের মতো বউ, জহিরান যে করলো মনের মতো বউ ছবি। বিয়ে করে ভালো একটা বউ পেয়ে মনের মতো বউ সিনেমা বানিয়ে ফেললেন। আচ্ছা, ওই আপনার বিয়ের প্রস্তাব দিতে মানে যেদিন বিয়ে হবে এসে যে আপনাকে বললেন চলো, ওটা একটু বলেন। ওটা আবার কি ব্যাপার, আমি তো বাসায় এমনি নর্মাল, হঠাৎ করে দেখি উনি গাড়ি চালায় আমাদের বাসায় চলে আসছে। তো আমি তো জানি না যে এরকম তো আসার কথা না, সেদিন কোনো শুটিংও ছিল না। তো বলতেছে যে এরকম এসে বলতেছে শুটিং আছে, তাড়াতাড়ি চলো এরকম বলতেছে। আমি ওনার দিকে তাকালাম, উনি আর কিছু বলে না, বলে যে শুটিং আছে। তখন ন্যাচারালি আমার বাবা মা, শুটিং থাকলে তো যেতেই হবে, আমি ওকে নিতে এসছি, শুটিং আছে আজকে। তো আমি তখন যেই কাপড় পরা ছিল ওই কমই কাপড় পরা নর্মাল, আমি গাড়িতে উঠলাম। আমি তখনও কিছু জানি না। গাড়িতে উঠার পরে গাড়ি যাচ্ছে দেখি এফডিসি এদিকে তো গাড়ি যাচ্ছে না, গাড়ি তো যাচ্ছে টানমন্ডির এদিকে। তো আমি বলছি এদিকে। তো কিছু দূর যাওয়ার পর বলছে আজকে আমাদের বিয়ে। তখন আমাকে বলছে, আমি বলছি কি আজকে আমাদের বিয়ে মানে কি? বিয়ে মানে বিয়ে? আমি তো একদম স্তব্ধ হয়ে গেছি, জানলা এই পাগল তো কি পাগলামি করতেছে, বিয়ে এইভাবে কোনো দিন কারো বিয়ে হয়? তো যাই হোক, তখন তো আমি বুঝতে পারছি যে উনি যেটা চান সেটা উনি করেই ছাড়েন। তো আমাকে এইভাবে তুলে নিয়ে তারপরে ধানমন্ডিরে একটা বাসা, আগের থেকেই সব আয়োজন করা ছিল বিয়ের, সব ওনার বন্ধু বান্ধব, আর ওখানে একজন খালি আমাদের ওই যে বেবি জামান সাহেব উনি ছিলেন। যাই হোক, বিয়ে হলো, গল্প টল্প হলো, খাওয়া দাওয়া হলো, অনেক কিছু। তারপরে আমাকে রাত্রেবেলায় আবার, কারণ বাসাতে ফিরতেই হবে, বাসর রাত আর করা যাবে না। তো বাসর রাত আমি করবো না, কেন এইভাবে বিয়ে করে তার বাসর রাত হয় না। তো যাই হোক, তারপরে আমাকে বাসায় আবার এনে পৌঁছে দিল। এই হচ্ছে বিয়ের কাহিনী। বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে জীবন থেকে নেয়া। এটা অনস্বীকার্য। এটা এমন একটা দলিল, এটা আমাদের মুক্তিযোদ্ধাকে ত্বরান্বিত করেছে, এটা মানুষকে সাহস জুগিয়েছে। তার মধ্যে যেসব উনি একটা পারিবারিক গল্পের মধ্যে দিয়ে যেভাবে একটা রাজনৈতিক ব্যাপারকে উনি তুলে ধরেছেন, পাকিস্তানের স্বৈরশাসন
একনায়কত্ব যেটা, তারপরে চাবির গোছা একটা পাওয়ার, যার কাছে ওটা থাকে তখনই তার রওশন power। জামিল, এইগুলা নিয়ে আর কি সেই গল্প। এবং আমি তখন ওই ছবিটা যখন হয় তখন আমি কিন্তু মা হতে মানে শুরু মা হতে যাচ্ছি, তখন আমার বড় ছেলে পেটে, না আপনার সরি দুই তখন তপু, ছোট আমার ছেলে, ছোট বড় ছেলে ছেলের পেটে। নাম? ওর নাম ডাকনাম অপু, আর ভালো নাম আরাফাত রায়হান। আর ছোট উনি ছেলে এখন তপু রেহান। তপু রায়হান। তো বড় ছেলে এখন ব্যাংকেই আছেন উনি, আর তপু ব্যবসা করে, সেই সাথে রাজনীতির সাথেও একটু সংযুক্ত, যাই হোক। তো তখন আহ, উনি ওই 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 ছবিটা তখন করলো, তা আমি বলতেছি না না এটা কি করে হয়, আরে আমি মা হতে যাচ্ছি এরকম নিয়ে অবস্থায় আমি একটা নায়িকা, ওই ছবিতে অভিনয়, বললো ওইসব চিন্তা তোমার করতে হবে না বললো। যাই হোক, এই প্রসিদ্ধ, এই নামকরা এত ফেমাস একটা ছবি, যেটা এটা যে ছবি জিওহি জাহান বানিয়ে গেছেন, সেটা শুধু আমাদের দেশে নয়, আমি বলবো পাশের দেশে সত্যজিৎ থেকে শুরু করে যত পরিচালক নাম করা সবাই দেখে ওনার অবশ্যই এটা তো প্রশংসা করে। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি হয়ে গেছে, সেইটাই। এবং পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ, সিনেমা হিসেবে খুব ভালো, আর রাজনৈতিক কারণে এটার একটা অবশ্যই অমূল্য অমূল্য। এবং এত সত্যি এরকম ছবি এত বছর হয়ে গেল, আমি পথ চেয়েছিলাম যে হয়তো বা কেউ বানাবে, সম্ভব না। আপনার সঙ্গে রাজ্জাক সাহেব অভিনয় করেছেন, আর আপনার বিপরীতে আর কে কে অভিনয় করলেন? সব, এমন কোন নায়কের নাম বলতে পারবেন না আপনি যে নায়কের সাথে আমি অভিনয় করিনি। আমার সৌভাগ্য ছিল এই যে আমি ওই সময় যত নায়ক ছিল সবার সাথে আমি অভিনয় করেছি। তবে আমার মনে হয় রাজ্জাকের সাথে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি তার চেয়েও বেশি বোধহয় আনোয়ার হোসেনের সঙ্গে বেশি করেছি। আমার প্রতিটি এমন কোনো একটা হিরোর নাম বলতে পারবো না যা করিনি, এমন কোনো পরিচালক ছিল না যে পরিচালকের ছবির নায়িকা আমি ছিলাম না। নতুন বলেন পুরাতন বলেন, সব পরিচালকের ছবির নায়িকা আমি ছিলাম। এই নারায়ণ ঘোষ, মিতা বলেন, ওই মমতাজ আলী বলেন, যে সবার ছবিতে আমি নায়িকা ছিলাম। এটা আমার সৌভাগ্য হয়েছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর তো 1971 সাল এলো, জহির রায়হান মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে গেলেন, আপনি তখন কি করছিলেন? না, যখন উনি চলে গেলেন তখন যাওয়ার সময় উনি তো মানে খুব অস্থির মনা, মানে 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 একদম অস্থির হয়ে গেছে যে কিভাবে ওখানে যে দেশের জন্য কাজ করতে হবে। তখন আমার বাচ্চা তো মানে তপু তখন একেবারেই ছোট, মানে একেবারেই কোলে, হাঁটতেও পারে না। আর ওর আবার 1 বছর 1 দিনের ছোট বড় দুটো ছেলে, তো ছোট বড়টা একটু হাঁটি আর ওটা তো হাঁটে না। তখন আমাকে বললো দেখো আমাকে দেশে কাজ করতে হবে, আমি চলে যাব, আর তোমাদেরকে আমি, উনি রেডি হয়ে গেছে একদম লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে কাপড় পরে রেডি হয়ে এসে আমাকে বলছে এই কথা আমার ছদ্মবেশে বেরিয়ে যাচ্ছেন যে আমি চলে যাচ্ছি, তোমাদেরকে আল্লাহর কাছে রেখে গেলাম। আর একটা কথা, আমি যাব প্রথমে, এখন তো তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না, আমি কোন দিক দিয়ে যাব কোথা দিয়ে যাব কিছুই জানি না, তো আমি যখন লোক পাঠাবো তখন তুমি ওদেরকে নিয়ে কলকাতায় চলে আসবে। আচ্ছা, তো আমাকে রেখে গেল। আমি তো তখন এক জায়গায় থাকি না, বিভিন্ন জায়গায়, আমাকেও তখন পাকিস্তানি আর্মিরা তখন খুঁজছে। জহিরানে আমরা দিলু রোডের বাড়িতে ছিলাম, মগবাজারে ভাড়া বাড়িতে। তো তখন আমরা বেরিয়ে যাওয়ার ওই 25শে মার্চের রাত্রের পরপরই আমরা যখন সকালবেলা বেরিয়ে গেলাম যে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে কিন্তু এবং জহিরান্ডে পাকিস্তানি আর্মিরা তো খুঁজছেই, স্বাভাবিক, জীবন থেকে নেওয়ার যিনি বানিয়েছেন। তো আমরা বেরিয়ে যাওয়ার বোধহয় আধা ঘন্টার মধ্যে বাড়িতে পাকিস্তানি আর্মিরা যায় এবং বাড়ি তছনছ করে ফেলে সব জিনিসপত্র। আমাদেরকে পাইনি, আমরা আল্লাহ রহমতে তার আগেই আমরা বাড়ি ছেড়ে চলে গেছি। তো এই হচ্ছে অবস্থা। তারপরে উনি চলে গেলেন, আমাকে রেখে গেলেন। আমি তখন কি করব, বলে যে তুমি এক জায়গা থেকো না। তখন মাঝে মধ্যে কখনো গ্যান্ডারিয়াতে, কখনো জহিরের কোনো পরিচিত জন, কখনো আমার কোনো পরিচিত জন, এরকম বিভিন্ন বাড়িতে ওই বাচ্চা নিয়ে
এরকম থাকতাম। কাঠটুলিতে, মানে কাঠটুলি মানে জহিরদের বাড়িতে, ওখানে যে এক নাগারে থাকছি তাও না। আবার আমাদের বাড়িতে গ্যান্ডারিয়ার যে বাড়ি, সেখানেও কিছুদিন থাকি। আবার ওখান থেকে মনে হয় যে না, এখানে অনেক দিন হয়ে গেছে, আর থাকা যাবে না। এরকম করে করে মানে আমার ওই সময়টা এরকম কেটেছে। তারপরে কাটতে কাটতে একদিন হঠাৎ যখন আমি গ্যান্ডারিয়াতে আমাদের বাড়িতে, তখন হঠাৎ করে দেখি একটা জহিরের লেখা একটা চিরকুট। তার মধ্যে লেখা আছে, শুধু খুললাম, দেখলাম বাবুল চৌধুরীকে পাঠালাম, তুমি বাচ্চাদেরকে নিয়ে ওর সঙ্গে চলে এসো। বাবুল চৌধুরী মানে উনিও একজন পরিচালক এবং জহির রাহানের আপন মামাতো ভাই, আর বাবুল চৌধুরীর নাম করা পরিচালক। তো যাই হোক, এরকম করে তখন তো আমি পড়লাম মহা বিপদে, যে এখন মুশকিল হয়ে গেল, এখান থেকে আমি কিভাবে বেরোবো। আমার বাবা তো কিছুতেই রাজি হবেন না, এবং বাবার অবাধ্য হওয়া সন্তান তো আমি না। তখন আমি একটু মনে মনে চিন্তা করলাম, একটা প্ল্যান করলাম। তখন একটা চিঠি লিখলাম আমার আব্বাকে, মানে আমি যে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। তো বাবাকে সরাসরি সামনে বলার ক্ষমতা আমার ছিল না, আব্বা দিত না। আমি একটা চিঠি লিখলাম সুন্দর করে। তো লিখে টিকে তারপরে সেই চিঠিটা খামের মধ্যে দিয়ে, চিঠিটা আটকে তখন ববিতার হাতে দিয়ে বললাম যে এই চিঠিটা আমি চলে গেলে তুমি আব্বার হাতে দিবা, তার আগে না। তো আব্বা তখন হয়তো কোথাও ঘুমায় আছে বা কিছু, বা যাই হোক, অতটা খেয়াল নাই। মানে আমি বেরিয়ে গেলাম বাসার থেকে, আর চিঠিটা দিয়ে বললাম যে আমি বাড়ির থেকে বেরানোর পরেই তুমি আমার আব্বার হাতে চিঠিটা দিবা। তো সেটাই সে করছে। তো এইভাবে সেই চললাম, জানি না কোথায় যাব, কিভাবে যাব। বাবুল চৌধুরী নিয়ে আমাদেরকে নিয়ে রওনা হলো। নিয়ে যেতে যেতে তারপরে তো যাচ্ছি কুমিল্লা। কুমিল্লা যাওয়ার পরে তো, ও যাওয়ার আগে বাবুল চৌধুরী নিয়ে রাত্রেবেলা 2 দিন একটা মগ, না কি ওই জায়গাটার নাম, মৌচাক মার্কেট। মৌচাক মার্কেটের ওখানে তার পরিচিত কোনো একজন লয়ারের বাসায় রাতটা কাটালাম 2 দিন। তারপরে ওখানে নিয়ে বললো যে কালকে সকালবেলা ভোরে ভোরে আমরা রওনা হব। ঠিক আছে। তখন আমি মনে মনে ঠিক করলাম যে এইভাবে গেলে তো আমাকে পাকিস্তানি আর্মিরা যদি চিনে ফেলে, তাহলে তো এইভাবে যাওয়া যাবে না। তখন আমি করলাম কি, আমার যে একটা, মানে আমি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে একটা শাড়ি আমার পরা, আর একটা শাড়ি নিলাম পুরানা, খুব পুরানা, আর বাচ্চাদের 2-1 পুরানা কাপড় চোপড় নিলাম, একটা ফ্লাক্স, পানির বোতল। এই তখন আমি করলাম কি, বুদ্ধি করে ওই কাপড়টাকে, যে কাপড়টা আমি পরবো, সেটাকে ব্লেড দিয়ে কিছু কিছু জায়গা কাটলাম, ছেঁড়া করলাম, করে মাটির মধ্যে খুব করে ঘষলাম, ময়লা করলাম। আর ওই আপনার কাজল বা কালি দিয়ে করলাম কি, মুখে, সারা মুখে প্রথমে মাথায় মধ্যে তেল দিলাম, অনেক করে তেল, একবারে চাপচুপ করে দিয়ে একদম মাঝখানে সিটি করে, গ্রাম দেশে যেরকম করে ওই রকম করে একটা খোপা করলাম। আর এদিক দিয়ে তেল বেয়ে বেয়ে পড়ছে, আর আমি ওই কালি দিয়ে তারপরে পুরা মুখের মধ্যে একদম হালকা করে কালো করে ফেললাম। লিপস্টিক তো প্রশ্নই ওঠে না। যাই হোক, এমনভাবে মেকআপটা করলাম, আমার আজও মনে হয় যে আমার জীবনের শ্রেষ্ঠ মেকআপ ওটাই ছিল। তো তারপরে তো সকালবেলা যা হোক রওনা হলাম। যে কুমিল্লার কাছাকাছি গেলেই আর্মিরা আমাদের বেবি ট্যাক্সি থামিয়ে ফেললো। নামিয়ে নেমে তারপরে ওদের দিয়ে তোমরা কোথায় যাও, এইসব এইসব। তো আমি তো উর্দুতে কথা বলতেই পারি কিছু কিছু। তো আমি কোনো কথা বলছি না, আমি শুধু গ্রামের মেয়ে, কিছুই বুঝি না, জানি না। তা আমি ওই ওকে জিজ্ঞেস, তোমরা কোথায় যাচ্ছ, কি ব্যাপার। আর আমার বাচ্চা ভীষণ কাঁদতেছে, ছোট বাচ্চাটা অনেক কান্নাকাটি করে। তা আমি বলতেছি, ওই আর্মি যে কথা বলতেছে, তুমি কোথায় যাচ্ছ, কি ব্যাপার। তা আমি বুঝি না, মানে এরকম ইশারা করতেছি। তো আমি দেখাচ্ছি যে আমার বাচ্চা কাঁদতেছে কাঁদতেছে, মানে এমন ভাবে অ্যাক্টিং করতেছে যে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। সেরা অভিনয়টাও করতে হলো। হ্যাঁ, এখন একটা সেরা অভিনয় ওখানে করলাম। করার পর পাকিস্তানি আর্মির বোধহয় একটু
মনটা নরম হলো, দেখলো বাচ্চাটা ভীষণ কাঁদতেছে আর আমি এরকম অসহায়ের মতো মানে অভিনয় করছি, যেটা দেখে ওদের মনটা হয়তো একটু নরম হলো। আর ঠিক হয়, ছোট করতেছে। তারপরে আবার আমরা চলতে শুরু করলাম, যে আমরা পৌঁছালাম জহিরদের গ্রামের বাড়িতে, নোয়াখালী। নোয়াখালী মুজিপুর গ্রাম। ওখানে যে পৌঁছানোর পরে রাতটা, তখন তো রাত হয়ে গেছে, পৌঁছালাম, বাচ্চা তো কাঁদছে, গরম, এই অন্ধকার। ওখানে রাতটা থাকলাম, থেকে পরের দিন সকালবেলায় বাবুল চৌধুরী ইতিমধ্যে সব ঠিকঠাক করে ফেলেছে। তারপরে একটা ঝুড়ির মধ্যে আমার ছোট ছেলেকে বসালাম, আর একটা লোক ঠিক করেছে বাবুল চৌধুরী, ওই ঝুড়িটা বাচ্চা সহকারে সেই লোক মাথায় করে নিয়ে যাচ্ছে। আর আমার ছেলেটা হাত ধরে নিয়ে যাচ্ছি, কাঁদছি। তারপরে তো কত খাল বিল, অনেক কিছু, জঙ্গল, এই সেই করতে করতে আমার বাচ্চার কষ্ট আর আমি সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছে যে আল্লাহ, আমি মরে গেলেই ভালো হতো, আমার আর সহ্য হচ্ছিল না। এরকম করতে 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 তারপরে একটা সময় যখন সন্ধ্যা ঘনায় আসে, তখন একটা জায়গায় পৌঁছালাম। তখন বাবুল চৌধুরী হাত ছেড়ে বলছে, ও আমরা এখন ইন্ডিয়া এখন আপনার কি আগরতলা গেলেন? আগরতলা। আগরতলা গেলাম, যে তারপরে কি করি, ওখানে একটা ভাগা জিপের মতন, ওই লোকজন, বিভিন্ন লোকজন পারাপার করেছে, আমাদেরকেও বসালো ওই গাড়ির মধ্যে, লক্কর ঝক্কর করতে 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 তারপরে যে একটা জায়গায় পৌঁছালাম। পৌঁছায় একটা দেখলাম অনেকগুলো টিনের ঘর, এই সেই লোকজন, বুঝতে পারছি এখানে ইন্ডিয়াতে ঢুকে গেছি আমরা, আগরতলা দিয়ে। তখন রাতটা ওখানে কাটাতে হবে। তো তখন একটা ওই টিনের ঘর, তার মধ্যে চকি ঠিক করলো বাবুল চৌধুরী, দুইটা চকি, একটা ও থাকবে, একটা আমি বাচ্চা নিয়ে থাকবো। ওইখানে রাতটা কাটিয়ে তারপরে আবার যাত্রা শুরু। এরকম করতে করতে পরের দিন তারপরে যে পৌঁছলাম। তো আমি তখন কোথায় পৌঁছলেন শেষে? তখন যে পৌঁছলাম কলকাতা শহরে। কলকাতা। তা বলতেছে যে কলকাতা শহর। তো আমি দেখছি মা, এই নাকি কলকাতা শহর, মনে মনে ভাবছি ও কলকাতা শহর মানে আমার ধারণা বিরাট, এই যা শুনি, যা জমক অমক তমক, এমন জায়গায় নিয়ে গেল যেখানে। যাই হোক, তারপরে জহিরানের সঙ্গে দেখা হলো। ওখান থেকে তারপরে আবার সেই ওখান থেকে আবার বাবুল চৌধুরী ফোন করলো বোধহয় হাসান ভাইকে, হাসান ইমামকে। তো উনি ফোন করলে, উনি ঠিকানা দিয়ে দিলে, তারপরে আমরা ট্যাক্সিতে করে তারপরে সেই জহিরান থাকতো যেখানে ছিলেন সেখানে যে হাজির হলাম। উনি তো স্টপ জেনোসাইডটা তখনই বানালেন। স্টপ জেনোসাইড তো কলকাতাতে থেকেই তো উনি দিনের পর দিন, রাতের পর রাত, ওই যে শরণার্থীরা আসতেছে যাচ্ছে, ট্রেনিং হচ্ছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছে, তারপরে কিভাবে শরণার্থীরা আসছে, এও তো আর এক কাহিনী। মানে সংসারের কোনো খেয়াল নাই। আমি হয়ে গেলাম প্রচণ্ড অসুস্থ, মানে এত জার্নি, এত টেনশন, এমন অবস্থা, বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে। যাই হোক, কোনো কথা নেই, কাজ, আমি তো জানি কাজ পাগল মানুষের, এত বলে কোনো লাভ হবে না। তারপরে দেশ স্বাধীন হলে আপনারা ফিরে এলেন এবং 30শে জানুয়ারি উনি মিরপুরের দিকে গেলেন। যাওয়ার সময় আপনাকে বলেছিলেন যে গাড়ির তেলের টাকা দাও। হ্যাঁ, না, যখন আমি এরকম যাচ্ছে, উনি প্রায় রোজ সকালেই বেরোয় যেতেন, প্রতিদিন। মানে শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে, এবং শুধু শহীদুল্লাহ কায়সার না, উনি তো সব মানুষকে ভালোবাসতেন। বলছে যে আরো যে সমস্ত মুক্তিযোদ্ধা এবং যারা বুদ্ধিজীবী ছিলেন, যাদের ডেড বডি পাওয়া যায় না, তাদেরকে, ওনাকে এই ইনফরমেশন দেওয়া হয়েছে যে ওনাদেরকে মিরপুর 10 নম্বর সেক্টরে কোথাও একটা জায়গা আটকিয়ে রাখা হয়েছে। তখন উনি পাগল হয়ে গেলেন। উনি তখন ওই ছুটতেছেন ডিআইটিতে, যে ওখানকার ম্যাপ কি করে ওই 10 নম্বর সেক্টরে কোন দিক দিয়ে ঢোকা যায়, ওগুলো। তারপরে প্রতিদিন সকালে বেরোতেন গাড়ি নিয়ে, লোকজন নিয়ে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। তো আমাকে তখন উনি সকালবেলায়, উনি তখন নামাজ পড়তে, এর মাঝখানে আবার আমরা আজমির শরীফেও গেছিলাম মাঝখানে। তো তারপরে উনি নামাজ পড়তেন, আমি তো পড়তামই। তো নামাজ পড়ে বেরিয়ে যাবে, তা আমি নাস্তা রেডি করে বলছি না, তা আমি বলছি কি যে ওদের তো এরকম কাজ পাগল মানুষ ছিল, তখন তো আরো বেশি পাগল। মানে একটা কাপড়ই হয়তো 3 দিনই পরা,
তো আমি যখনই বাইরে যেত আমি পিছন দিক থেকে শার্ট টেনে ধরে কাপড় চেঞ্জ করে দিতাম। বা তো আমি বলছি কি তোমার মোজাটা তো অনেক, মোজা পড়তেছে, আমি বলছি মোজাটা তো অনেক ময়লা, এইটা নাও। বলে না না না, এখন সময় নেই, সময় নেই, আজকে পরে ফেলেছি, ও আসলে তুমি ধুয়ে দিও। তারপরে আমি বললাম নাস্তা খেতে, বলে নাস্তা খাওয়ার সময় নেই। উনি তরতর করে নিচে, একজন ছেলে ওই বাসায় কাজ করতো, এসে বললো যে একজন আর্মি পার্সন আপনার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছেন, উনি ডাকছেন আপনাকে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। তো বললো বসাও, আমি আসতেছি। উনি তাড়াতাড়ি করে নাস্তা টাস্তা কিছুই খেলেন না, না খেয়ে উনি তত্তর করে শিশু দিয়ে নেমে গেলেন। তো আমি তখন আল্লাহকেই স্মরণ করছিলাম। তো করার পরে হঠাৎ দেখি 2-3 মিনিট পরে দেখি অর্ধেক সিঁড়ি বোধহয় গেছে কি গেছে না, ও দেখি দৌড় দিয়ে চলে আসছে। বলে আরে আমার তো গাড়ির টাকাই নাই, পেট্রোল কেনার টাকা নেই, তা আমাকে টাকা দাও। ওনার পকেটে কখনো উনি টাকা রাখতেন না, যা টাকা পয়সা ইনকাম করতেন সবই জয়েন্ট ফ্যামিলি। ওনার ভাই জাকারিয়া হাবিবের কাছেই টাকা পয়সা, চেক, ওনার যা কিছু সর্বোচ্চ তার কাছে থাকতো। আর আমি তখন নিজেও ইনকাম করতাম, আমার তার প্রয়োজন, তার কাছে চাওয়ারও প্রয়োজন ছিল না। এইভাবে বরঞ্চ আমি উল্টা করতাম। তো যাই হোক, উনি ওই এসে টাকা, গাড়ির পেট্রোলের টাকা নিয়ে নিজে দিয়ে গেলেন। আর কোনোদিন এলেন না? না। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। তারপরে আপনি যে তিন কন্যা ছবিটা আপনি প্রডিউস করেছিলেন। হ্যাঁ, প্রডিউস তো করেছিলাম। তারপরে তো এরকম তিন বোনই অভিনয় করলেন। হ্যাঁ, সেটা তো করলাম। এর মাঝখানে তো অনেক জীবনের চড়াই উতরাই, ছোট ছোট ভাই বোন, আমার মা অনেক 40 বছর বয়সে মারা গেলেন। তখন ভাই বোন এই ববিতা, চম্পা, মানে আমার অন্যান্য ভাই বোন সব ছোট। তখন এই হাল ধরার মতো কেউ না। আমার বাবাও তখন অসুস্থ হয়ে পড়লেন, ওনার অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার রেস্টে থাকতে বললেন। তো আমি তখন, তার আগেই আমি বাবাকে বললাম যে আপনি আর চাকরি মেয়াদ আছে আরো, আপনি চাকরি দিয়ে মানে আর করার দরকার নেই, আপনি চাকরি করে দেন। তো তখন আমি তখন ছবিতে কাজ করি। যাই হোক, তখন আমাকে এই অথই মানে বন্যা বা মানে এই মানে আমার মনে হলো যে আমার জীবনের তখন মানে ওই জহিরকে হারিয়ে আর হারানোর পরে আর এই ছোট ছোট ভাই বোন আর আমার সন্তান নিয়ে মনে হলো যে কাল বৈশাখী ঝড়ের মতন আমার সমস্ত কিছু মানে ছিন্ন বিচ্ছিন্ন করে সব করে দিল। আমি তখন মনে হয় যে অথই পানিতে একটা ভেলার মধ্যেই বোধহয় ভাসছি। আমি জানি না আমি কোথায় যাব, কি করব, কি আমার, তখন তো আমার অত বয়সও হয়নি। না, আমার সাথে জহিরের বিয়ে হয়েছিল তো খুবই অল্প বয়স। জন্ম 47, মানে পাকিস্তানের বয়স যত আপনার বয়স তত, তাই না? 71 সালে 24 হবে বয়স। কলেজে পড়ুয়া মেয়ে, তারপরে কি করব? তখন আমি আমার একটা জীবনের একটা মানে আমার মায়ের একটা, আমার একটা গানের কথা আমি বলি, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কথা, যেদিন ডাক শুনে তোর কেউ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে। এই ব্রত নিয়েই আমি জীবন। তখন আমি ভাবলাম যে না, আমাকে আমার আমার ভিতরে সাহসও ছিল, এবং আমার মা আমাকে এমন ভাবে ছোটবেলা থেকে তৈরি করে দিয়েছেন যে আমার কোনো কিছুতেই আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এইরকম কোনো কথা আমি ভাবিনি আর কখনো করিও নি। তো আমি তখন বললাম না, আমার ভাই বোনকে এবং আমার সন্তানদেরকে মানুষ করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। যাই হোক, এই সমস্ত চিন্তা ভাবনা করেই সব কাজ শুরু করলাম। তো তখন আমি তো অভিনয় মাঝখানে তো অনেকটা, অভিনয় থেকে জহিরকে হারানোর পরে অভিনয় মন নাই। আমাকে অনেক ছবির কাজে জহির এসে ওই কি অভিনয় করার জন্য অফার দিলেন সবাই। বললো যে, আমি বললাম যে না, আমার এখন কাজ করার মতো মনই নেই, আমি এখন করতে পারবো না। তো যাই হোক, এরকম করে একটা ব্রেক হয়ে গেল আমার অভিনয় জীবনের, একটা বিশাল একটা গ্যাপ হয়ে গেল। তখন আবার আমি নতুন করে তখন শুরু করলাম এই। তো যাই হোক, এরকম করে করে আমি চিন্তা করলাম যে না, আমার আমি যখন অভিনয় শুরু করলাম তখন থেকে আমার মনের একটা ইচ্ছা, আমি মনে মনে আমি চিন্তা করে রাখলাম যে আমি শিল্পী, আমি প্রযোজক হব, আমি পরিচালক হব। চলচ্চিত্রের 3টি জিনিসই আমাকে করতে হবে। আমি নিজের কাছে আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলাম।
জহিরান উনিও তো আপনাকে বলেছিলেন যে তোমার মধ্যে বলেছিলেন, পরিচালকের আমি মন আছে। বলেছি না না আমার এখন করা সম্ভব না, আমার আরো কিছু অভিজ্ঞতা উনি প্রয়োজন বলেছিলেন যে উনি চিত্রনাট্য লিখে দিবেন, হ্যাঁ আপনি আমি পরিচালনা বলছি করবেন। না, আমাকে আরো কিছুদিন কাজ করে আমার অভিজ্ঞতা সঞ্চয় করি, তারপরে আমি তিন করবো। কন্যা তো অনেক হিট হয়েছিল, হ্যাঁ সুপারহিট। সুপার ডুপার হিট। তো তখন করলাম কি, কি হলো, আমার বাবা ববিতাকে যখন ছবিতে নামাবো তখন আমার বাবা কিছুতেই রাজি ছিল না। রীতিমতো দুনালা বন্দুক ছিল না, জেফরি গান বন্দুক নিয়ে আমার বাবা বললো তোরে আমি গুলি করে মেরে ফেলবো। আমি করেন, উনি দিবেন না, বলে তোমার পড়াশোনার ক্ষতি হয়েছে, এটা উনি সহ্য করতে পারেননি। লেখাপড়া আগে, তারপরে অন্য সব। তা আমার বাবার কথা ছিল তুমি একটা কাগজের নৌকায় করবা, আর করবা না, তারপরে তো হয়ে গেল অন্য কিছু। তো যাই হোক, তখন আমি এরকম আমার বললেন হলো না, অনেক বুঝানো, অনেক মাকে দিয়ে বলানো, নিজে অনেক কিছু করে সবার ধারণা, আচ্ছা ঠিক আছে আব্বা একটা ছবি করবে। জহির আমাকে বলল যে একটা ছবিতে ও অভিনয় করবে, তুমি ওকে মানে অভিনয় কিভাবে বলে টলে নিয়ে আসো। সরাসরি তার জহির বলতে পারে না আমার আব্বা মাকে। যাই হোক এই করতে গেলাম, এইসব অনেক নাটক টাটক অনেক কিছু হলো। হওয়ার পরে তারপরে তো ববিতাকে নিয়ে আসলাম চলচ্চিত্রে। তো যাই হোক, তখন আমার বাবা, যখন আমি আর ববিতা এক সময় দুজনে অভিনয় করেছি ছবিতে, তারপরে আমার বাবা দেখি চেঞ্জ। আমার বাবা একদিন আমাকে দেখে বলছে, আমার বাবা ছোটবেলায় আরেকটা কথা বলতে ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট। ছোটবেলায় তো আমি যাই ফ্রক পরতাম, যাই হোক এই করতাম, কিন্তু যখন আমার বয়সটা 4-5 বছর হলো তখন থেকে আমার বাবা আমাকে শার্ট প্যান্ট পরাতেন, বলতো তুমি আমার মেয়ে না, তুমি আমার ছেলে। তো উনি ছেলের মতোই ভাবতেন যে আমার এই মেয়েই সব করতে পারবে। ওনার এরকম একটা, আমার প্রতি ওনার একটা দৃঢ় বিশ্বাস ওনার হয়ে গেল। তা আমি শার্ট প্যান্ট পরেই থাকতাম। যাই হোক, তো পরবর্তীকালে আবার ফিরে যাচ্ছি সে আপনার কথায়, তিন কন্যায় তিন আসেন। কন্যায়। তো যখন একদিন আমার বাবা আমাকে দেখে অসুস্থ বিছানায়, তো খুবই অসুস্থ, তখন উনি বললো যে মা তোমরা দুজন তো এক ছবিতে অভিনয় করেছো, তা আমার খুব ইচ্ছা যে তোমরা 3 বোন একটা ছবিতে অভিনয় করো, আমি দেখে যেতে চাই। উনি এই কথাটা এরকম করে বললেন, এবং তখন কথাটা যখন বলছিলেন ওনার চোখ দুটো ছলছল করছিল, আমি তাকিয়ে দেখছিলাম। সেইটা, সেই জিনিসটা যে আমার মনের মধ্যে ঢুকে গেল, এরপর থেকে আমার সারাক্ষণ যত কাজ, যত শুটিং, যা কিছু করতাম। তারপরে তো এক পর্যায়ে আমার বাবা মারা গেলেন। বাবা মারা গেলেন, মারা গেলে তখন আমি ভাবলাম যে আমি সব আশাই পূরণ করলাম, সব কিছুই করছি, কিন্তু আমার বাবার যে আশা ইচ্ছা ছিল সেটা আমি কি পূরণ করতে পারবো না? না, আমাকে করতেই হবে যেভাবেই হোক। তখন আমি ঠিক করলাম যে ওই আউটডোর শুটিংয়ে যেতাম, কক্সবাজার এখানে ওখানে শুটিংয়ে। তখন আমি নিজে, আমার একটু ছোটোবেলার থেকেই মাঠ থেকেই পাওয়া এই অভ্যেসটা, লেখার একটা অভ্যেস ছিল। তো আমি ওই ঘুমাতে যাওয়ার আগে বা ঘুমিয়ে আসি, তারপরে হঠাৎ ঘুমিয়ে গেল, কাগজ কলম বা যাই হোক মাথার কাছে থাকতো, আমি যা পারতাম হিবিজিবি যা লিখতাম লিখতাম, কিন্তু আমি বুঝতে পারতাম যে আমি কী লিখছি। তো যাই হোক এরকম করে করে আমি ঠিক করলাম যে তাহলে ছবির নামটা কি হবে, ছবির নাম কি দেব। আমি মোটামুটি একটা গল্পর কাঠামো তৈরি করে ফেললাম যে আমরা 3 বোন, একজন এই সাংবাদিক, একজন পুলিশ অফিসার, আর একজন একটু মানে দুষ্টু টাইপের, পকেট মার এই সেই এরকম সেরকম। তা আমি জানি যে এটা ববিতার জন্য, ববিতাকে মানাবে। আর চম্পা যেরকম সেজন্য ওকে পুলিশ অফিসার, ও তো ঝিসুম ঢাসুম। আর আমি হচ্ছে সাংবাদিক, নিরীহ সাংবাদিক, চুপচাপ সাংবাদিকতাই করি। তো এইরকম করে চিন্তা করলাম ছবির নাম কি রাখবো। তখন আমি ভাবলাম আরে এত নাম খোঁজাখুঁজি কি, আমি তো আমরা 3জন তো আমার বাবার 3 কন্যা, রাইট। তাহলে ছবির নাম হবে 3 কন্যা। এই তখন এই 3 কন্যা নাম। এবং শিবলি সাদেককে আমি ডাকলাম। উনি খুব ভালো টেকনিশিয়ান, ভালো ডাইরেক্টর, কিন্তু ওনার কোনো ছবি চলতো না। তখন ওনাকে ডেকে যখন অফার দিলাম, উনি বললেন আমাকে দিয়ে আপনি ছবি করবেন? হ্যাঁ, আপনাকে দিয়ে করবো। কারণ আমার সবসময় একটা সাহস, এটা আমার ভিতরে ছিল, এবং কনফিডেন্স ছিল আমার কাজের প্রতি, আমি জানতাম যেটা হবে।
এবং বাদ বাকি কাজ তো আমিই করব। তখন উনি যাই হোক রাজি হলেন। তখন এই এই করে 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 তারপরে তো 3 কন্যা ছবি শুরু। আচ্ছা, তারপরে 1000 বছর ধরে করে তো আপনি পরিচালকও হলেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। না, তার আগে একটা ছবি আমি শুরু করেছি, 1000 বছর দ্বিতীয় ছবি জি, পরিচালক পরিচালক হিসেবে। হিসেবে। তারপরে যখন আমি 3 কন্যা করলাম, অন্য অনেক ছবি করলাম, প্রায় 8টা ছবি প্রযোজনা হ্যাঁ, করেছি। হ্যাঁ। সবগুলোই কিন্তু আমার ব্যবসা সফল ছবি এবং পুরস্কার প্রাপ্ত অনেকগুলোই। এবং আমার ছবি দেখে কেউ কোনোদিন বলে নাই যে ভালো না। তো যাই হোক, এগুলো সবই চিন্তা ভাবনা আমারই ছিল, আমার পার্সোনাল, কোনো কাহিনীকারের না, আমার নিজের ব্যক্তিগত। তো এগুলা করলাম। তারপরে যেটা বলছিলাম যে 3 কন্যার পরে কি বলছিলাম, 1000 বছর ধরে আগে আরেকটা ছবি আগে পরিচালনা একটা ছবি। করেছেন। তখন আমি চিন্তা করলাম আমার ছবি তো 3 কন্যা প্রযোজনা করলাম, আরো অনেক ছবি করলাম, এবার হচ্ছে আমার পরিচালনা করতে হবে। তাহলে পরিচালনা করতে হলে কি করব? তখন পত্রিকার পাতায় আমি প্রায় দেখতাম যে ওই বিদেশের লোক পাচার হচ্ছে, লোক যাচ্ছে ফেরত আসছে, জমি জমা বিক্রি করছে, নিঃস্ব হচ্ছে, টাউট অনেক টাউট ইয়েদের মধ্যে পাল্লায় পড়ে অনেক কিছু নিঃস্ব হয়ে যাচ্ছে। এই তখন আমার মাথায় মনে, না এই সাবজেক্টটা তো ভালো, আমি এই সাবজেক্টের উপরেই আমি ওটা আমার কোন প্রথম ছবিটা ছিল? ছবি করব। হ্যাঁ, ওই ছবিটার নাম কি? তখন ছবির নাম রাখলাম বিদেশ যাত্রা। এবং ছবি শুটিং মালয়েশিয়ায় শুটিং করলাম। আমার সমস্ত পারমিশন করাতে করাতেও সময় লাগলো। করে আমি প্রায় 21 জন, রাজীব টাজীব ও সব ছিল, যা হোক সব লাইট ক্যামেরা এভরিথিং সব কিছু নিয়ে গেলাম, লাইট ম্যান, ড্যান্স ডাইরেক্টর, অমুক তমক সমক সব নিয়ে গেলাম, মেকআপ ম্যান থেকে শুরু করে সব, প্রোডাকশন ম্যানেজার আমি, পরিচালক আমি, প্রযোজক আমি, সব আমি নিজে হাতে করি। যাই হোক, তখন আমার বড় ছেলে আরাফাত রায়হান, তখন ও বাইরে পড়তেছিল, পড়া শেষ। আমি বললাম, বাবা তুমি আমাকে একটু সহযোগিতা করো। তখন ও আমার সঙ্গে গেল। যাই হোক, যাওয়ার পরে শুটিং করলাম, বিদেশ যাত্রা নামে শুটিং হলো, সবই করলাম। করে টোরে দেশে যখন ফিরলাম, তখন ছবিটা রিলিজ করব, সেন্সার হয়ে গেছে বিদেশ যাত্রা নামে। ছবিটা খুবই সুন্দর, গল্প খুবই সুন্দর, সিন সিনারি অপূর্ব, এবং সেই দুঃখ, সেই কষ্ট, ওখানে যে তারা কি করে না করে সব এভরিথিং। তখন আমাকে যারা বুকিং এজেন্ট, প্রযোজক, যারা ছবি চালাবে আমার অফিসে এসে, আমি তো তখন অফিসেই বসি, আমার ম্যানেজার ছিল, চেকার টেকার সব ছিল, তো বলতেছে যে নামটা ঠিক না। তো কেন? বলে নামটা খুব নরম। নরম। বলে যে এই নাম এখন, তখন তো ওই যে খুব অশ্লীল ছবির ব্যবসা চলতেছে, রমরমা, রাইট। মানে কাট পিস ঢুকায় হ্যাঁ, দিয়ে হলের মধ্যে সব ছবি চলতেছে। বলে এই নামে ছবি চলবে না, কেউ চালাবে না। এই তো আমি বিপাকে পড়লাম যে এত সুন্দর নাম, গল্পের সাথে আমি কোনো দিন কারোর কথা না, আমি যেটা ভালো মনে করি, ভালো হোক খারাপ হোক, আমি আমার মানে আমার সিদ্ধান্তে আমি অটল থাকি। কিন্তু কি যে হলো আমার, এমন করে সব লোকজন আমাকে, অনেকেই ফিল্মের প্রযোজক, পরিচালক, বুকিং এজেন্ট সবাই সেরকম বলতে শুরু করলো। এই তখন নামটা চেঞ্জ করে নাম দিলাম সবুজ কোট কালো চশমা। সবুজ কোট কালো চশমা, সবুজ কোট ওটা গল্পের কাহিনীর মধ্যে একটা ছিল, ঘটনা আছে। এই নাম দিয়ে দিলাম ভাই। দেওয়ার পরে তো ছবিটা ওই সব কাটপিস, আমার ছবিতে তো কাটপিস চালানোর সাহস কারো নাই। সুন্দর সামাজিক তখন তো ছবি। আমি আমার ছবিতে এরকম ধরনের, তখন ছবি ব্যবসা হলো, কিন্তু অন্য ছবিগুলো যেমন ব্যবসা হলো তেমন ব্যবসা হলো না। তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার প্রথম ছবি, গল্প সুন্দর, সব সুন্দর, সব। তাহলে দ্বিতীয় ছবি তখন হলো 1000 বছর ধরে জহির রায়হানের গল্প উপন্যাস। তখন আমি শুরু করি নাই। এই ছবি করার পরে তখন আমি ভাবছি যে আমি পরবর্তীতে কি ছবি করব, কি ছবি করব। তা জহির রায়হানের এই গল্পটা আমি অনেকবার পড়েছি, এই যে নারীদের নিয়ে, নারী, তারপরে খেটে খাওয়া মানুষ, কুসংস্কার, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের যে জীবন, সেই জীবনের এই নারীর অবমূল্যায়ন,
এই সব জিনিসগুলো, এই গল্প বই পড়তে পড়তে আমি খুব আকৃষ্ট হয়ে গেলাম। তখন আমি আমি প্রায় ওই যে প্রকৃতিকে ভালোবাসি, আমার বান্ধবী টান্ধবীরা মিলে অনেক সময় ওই নৌকা নিয়ে এই দিকে ওই দিকে ঘুরতে বেড়াতাম। তো আমি তখন বিভিন্ন জায়গা যেতাম, আমি মনে হতো যারে গল্পের সাথে তো এই জায়গাটায় মানায়, এখানে শুটিং করলে এই দৃশ্যটা খুব ভালো হয়। তখন আমি ডায়েরির পাতায় লোকদের কাছে জিজ্ঞেস করে জায়গার নাম সব ঠিকানা লিখে লিখে ডায়েরিতে। এইটা কিন্তু আমার একদিনের না, এগুলো আমি প্রায় 2.5 বছর 2 বছর 2.5 বছর ধরে এই গল্প পড়া, চিত্রনাট্য করা বা এই জায়গাগুলো স্পটগুলা সব ঠিক করেছিলাম, এবং ঠিক সময় মতো সব জায়গায় যে আমি শুটিং করেছি। এবং এই ছবি দেখার পরে দেশে বিদেশে আপনারা হয়তো জানেন নিশ্চয়ই, হ্যাঁ। যে বাংলাদেশের যদি প্রকৃতি দেখতে হয় তাহলে এই ছবি। নিশ্চয়ই। বাংলার যে ঐতিহ্য গ্রামে, তখন হয়েছে কি অলরেডি তখন টিনের ঘর গ্রামে গঞ্জে উঠে গেছে, ইলেকট্রিক তার। আমি সেগুলারে সরিয়ে কিভাবে কত কষ্ট যে করেছি ছবি করতে, মানে বর্ণনাতীত। এবং শুধু তাই না, আমি যখন বর্ষাকাল, আমি কিন্তু শুটিং করে শীতকালে বর্ষাকালের জন্য ওয়েট করছি। বিভিন্ন ওয়েদার, আমি ওয়েদারে এই শুটিংগুলো করেছি, যার জন্য হয়তো ছবিটা সবার হ্যাঁ, পছন্দ। আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা পেয়েছেন, তারপর সেরা পরিচালকের 6টা পুরস্কার। জহিরানের কাহিনী আমি বেস্ট ডাইরেক্টর এবং বেস্ট 6টা পুরস্কার। ছবি। আমরা আরেকটু ব্যক্তিগত প্রশ্ন করি। 78 সালের দিকে আপনার তো আরেকবার, মানে জহিরান তো চলে গেছেন, বিয়ে হলো। আমাদের এই ব্রাদার ইন ল, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে যে পরে যে আমার বিয়ে হলো না, ওনার নাম ছিল এম রেজাউল মালিক, বরিশাল বাড়ি, খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, একমাত্র ছেলে। তারপর আপনার না, 3জন তো মেয়ে হয়েছে। এটা আমি বলি যে এটা কিন্তু আমার বিয়ে করার কোনো রকম চিন্তা ভাবনাই আমার ছিল না, আমি কিছুতেই রাজি না। কিন্তু তখন আমার বাবা কিন্তু বেঁচে আছেন, অসুস্থ। বলল, দেখো তোমার ভাই বোন ছোট, তুমি এমন চলচ্চিত্রে অঙ্গনের কাজ করো, তোমার বয়স কম, তোমার সন্তান ছোট, তোমাদের তো কোনো গার্জেন নাই, একটা পরিবারের গার্জেন তো লাগবে, তোমাদের দেখভাল করবে কে? 30-31 বছর বয়স, এই বয়সে তোমার দেখভাল, তোমাকে বিয়ে করতে হবে। তখন আমার চাচারা দেশের বাড়ির থেকে প্রেশার দিতে শুরু করলো, আমার মামা ছিলেন, আমার বাবা, সবাই মিলে আমার টিচার, কলেজে, যেই কলেজে আমি সিটি নাইট কলেজে পড়তাম, ওনার নাম হচ্ছে কোরেশি সাহেব, উনি আমাকে খুব স্নেহ করতেন। সবাই মিলে তখন আমাকে বললো যে না, কথাটা ঠিক। আপনার পরে 3 মেয়ে হলো? হ্যাঁ, পরে ঘরে আমার 2টি মেয়ে কন্যা। দুটি? আচ্ছা, 2 ছেলে 2 2 মেয়ে। ছেলে 2 মেয়ে। আমাদের যে ব্রাদার ইন ল, উনি কি অল্প বয়সেই মারা গেলেন নাকি? হ্যাঁ, অল্প বয়সে মারা গেছেন, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, মানে বিয়ের কয়েক বছর পরেই উনি মৃত্যুবরণ করেন। আগের ঘরে 2 ছেলে, 4 ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে ভালোই আছেন? নাতি নাতনি নিয়ে আমি এখন, আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে। আচ্ছা, এটা একটা প্রশ্ন বলেন তো, ববিতা আপা, চম্পা আপা, সুচন্দা, 3 জনের মধ্যে ভালো অভিনেত্রী কে? আমি ছাড়া ওরা 2জন। ওরা 2জন তো অনেক বড়, নিশ্চয়ই ভালো আপনার একটা ঐতিহাসিক অবদান আছে বাংলা চলচ্চিত্রে। অভিনেত্রী, এবং ওদেরকে আমি যে কত ভালোবাসি, ওরা যখন কোনো দেশে বিদেশে এবং সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করার ব্যাপারে কিন্তু আমার এবং জহিরানের অনেক অবদান, অনেক অবদান, নাহলে কিন্তু এদিকে চম্পা আপা আবার পদ্মা নদীর মাঝে মতো ভালো ছবি করেছে। এবং উনি জিজ্ঞেস করেন যে তোমার কোনো বোন আছে কিনা, আমি বলছি আছে, তখন এই কথা হয়। তারপরে ওনার মাথার মধ্যে ঢুকছে, ছবি চাইলেন, দিতে পারলাম না, পরবর্তীকালে উনি খুঁজে বের করলেন যে এই অশনি সংকেত। তো যাই হোক, এই সব ব্যাপারে যেখানেই আপনি হাত দিবেন, যেখানেই আমার ভাই বোন, বিশেষ করে বোনরা, আমার সব জায়গাতেই আমার বিচরণ। নিশ্চয়ই। আমি ওই যে আপনার আব্বা বলে গেছেন না, যে তুমি তো মেয়ে না, আমার ছেলে বড় সন্তান। আমি আমার দায়িত্ব আমি পালন করেছি, জীবনে অনেক ঘাত প্রতিঘাত, কষ্ট দুঃখ করেছি, কিন্তু আমি তার হিসাব নিকাশ আমি করি না, আমি কি পেয়েছি, কি পেলাম, কি পেলাম, ভালোবাসা পেয়েছেন। আমি যা পেয়েছি জীবনে
সেটুকুই আমার জন্য যথেষ্ট। এখন নতুন প্রজন্মের শিল্পী যারা অভিনয় করছে, এখন নাটক, সিনেমা, জি। অনেক নতুন ধরনের ছবি হচ্ছে, এদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা শেষ করে দিই। এদের উদ্দেশ্যে তো বলবো, শুধু একটা কথাই বলতে চাই যে এতদিন অনেক অপেক্ষা করলাম। তো আমি মনে করি যে আমাদের যারা পরিচালক আছেন 2-4 জন, এরা তো ওই ধরনের ছবি এতদিনে আর তৈরি করেননি। আর যাই হোক, আমি মনে করি যে আজকের যে নতুন প্রজন্ম, এরাই পারবে আমাদেরকে সেই সোনালী দিনে ফিরিয়ে নিতে। এদের মেধা, এদের কর্ম, এরা চেষ্টা করলে আমি আশা রাখি, আমি বিশ্বাস করি যে এই প্রজন্মই আমাদেরকে আবার সেই সোনালী দিনে চলচ্চিত্রে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। খুব সুন্দর বললেন, এটা দিয়ে আমরা শেষ করি। বাংলাদেশের দর্শক, এই অনুষ্ঠান যারা দেখছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম এবং বাংলাদেশের জনগণ, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, দর্শকরাই তো আমার সব। দর্শক বলেন, পাঠক বলেন, শ্রোতা বলেন, তারাই তো আজ আমাকে কোহিনূর আক্তার থেকে কোহিনূর আক্তার সুচন্দা বানিয়েছে। তাদের ভালোবাসা, তাদের দোয়া, তারা ছাড়া কি আমি কোহিনূর আক্তার হতাম? ওরা যদি আমাকে, আমার ছবি না দেখতেন, আমাকে যদি এত ভালো না বাসতেন, তাহলে আমি কখনোই সুচন্দা হতে পারতাম না। আপনাদেরকে বলবো, আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন শেষ নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন। আপনার স্মৃতির কথা, এটা বাংলাদেশের ইতিহাস, এটা শুধু আপনার জীবনের কথা না, এটা আমাদের সবার জানা উচিত। দর্শক মণ্ডলী, আমরা ক্রাউন সিমেন্ট প্রথম আলোর এই বিশেষ আয়োজন অভিজ্ঞতার আলোতে এতক্ষণ বাংলাদেশের কিংবদন্তি শিল্পী, পরিচালক, প্রযোজক সুচন্দার কথা শুনলাম। এর থেকে আমরা আমাদের জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই রসদ পাবো, সেই আলোয় আমরা আমাদের বাংলাদেশকে আলোকিত করব। সবাই ভালো থাকবেন।